হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্পিরিট। আমরা আজকে অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে আলোচনা করব। নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের পাশাপাশি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে অ্যাডভার্ব ক্লজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা জানো। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে অ্যাডভার্ব ক্লজের বিভিন্ন ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে। তাহলে চলো আমরা অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে আজকের এই লার্নিং ভিডিওতে জেনে নিই। দেখতে পাচ্ছ এখানে দুটো বাক্য লেখা আছে। প্রথম বাক্যটা, ইউ মে কাম হোয়েন এভার ইউ লাইক, যখনই তুমি চাও তুমি আসতে পারো। দেখো এখানে এই কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন এভার ইউ লাইক এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখতে হবে এই সাবঅর্ডিনেট ক্লজটার ব্যবহার এই বাক্যে ঠিক কীরকম। দেখো এখানে মেন ক্লজের ভার্ব হচ্ছে কাম, অর্থাৎ আসা। তুমি আসতে পারো। কখন আসতে পারো? যখনই তুমি চাও। অর্থাৎ খেয়াল করে দেখো এখানে এই কাম ভার্বটাকে মডিফাই করছে এই হোয়েন এভার ইউ লাইক এই অংশটা। আমরা জানি যে অ্যাডভার্বের কাজ হচ্ছে কোনো ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করা। আবার কখনো কখনো কোনো অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করে। মূলত অ্যাডভার্ব কোনো বাক্যে ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে দেখো এখানে এই কাম ভার্বটাকে মডিফাই করছে হোয়েন এভার ইউ লাইক এই অংশটা। কিন্তু কিভাবে মডিফাই করছে? দেখো এই কামকে যদি আমরা কখন দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর কী পাবো? যখনই তুমি চাও। তাহলে এটা এমন একটা অ্যাডভার্ব ক্লজ যার মধ্যে কিন্তু টাইম রেফারেন্স আছে। কারণ ভার্বকে মানে কোনো অ্যাকশনকে যদি আমরা কখন দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কিন্তু উত্তর হিসেবে কোনো নির্দিষ্ট টাইম বা সময়ের কথা জানতে চাই। তাহলে এই ক্লজের মধ্যে একটা টাইম রেফারেন্স আছে। দেখো পরের বাক্যে, বিফোর ইউ গো প্লিজ সুইচ অন দ্য লাইট, তুমি যাওয়ার আগে দয়া করে লাইটটা অন করে যাও, সুইচ অন করে যাও। দেখো এখানে মেন ক্লজের ভার্ব কোনটা? সুইচ অন। এখন সুইচ অনটা কখন করতে হবে? যখনই মানে তুমি যাওয়ার আগে। তাহলে তুমি একটা নির্দিষ্ট সময়ে যাবে, সেই যাওয়ার আগে তুমি দয়া করে লাইটটা অন করে যাও। তাহলে দেখো এখানেও কিন্তু এই যে ক্লজটা বিফোর ইউ গো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কাকে মডিফাই করছে? এই সুইচ অন ভার্বটাকে। কিন্তু এখানেও কিন্তু একটা টাইম রেফারেন্স আছে। কেন? কারণ এখানে সুইচ অনকে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা এই উত্তরটা পাচ্ছি। কখন সুইচ অন করতে হবে? যখন তুমি যাবে তার আগে। অর্থাৎ এই দুটো বাক্যের দুটো আন্ডারলাইন করা অংশ হচ্ছে দুটো অ্যাডভার্ব ক্লজ যাদের মধ্যে টাইম রেফারেন্স রয়েছে। সেই জন্য এই অ্যাডভার্ব ক্লজগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম কিভাবে আমরা বাক্যে ব্যবহার করি এবং কখন আমরা বাক্যে ব্যবহার করি। এবারে এসো আমরা অ্যাডভার্ব ক্লজের আরেকটা ব্যবহার সম্পর্কে জেনে নিই। দেখো এখানে একটা বাক্য লেখা আছে, হি কেপ্ট দ্য বুক হোয়ার নো ওয়ান কুড ফাইন্ড ইট, সে বইটি রাখলো। হি কেপ্ট দ্য বুক, কোথায় রাখলো? যেখানে কেউই বইটা খুঁজে পেল না। তাহলে দেখো এখানে কেপটা হচ্ছে আমার মূল যে ক্লজ অর্থাৎ মেন ক্লজ তার ভার্ব। এখন কোথায় রাখলো? হোয়ার নো ওয়ান কুড ফাইন্ড ইট, যেখানে কেউ বইটা খুঁজে পেল না। তাহলে দেখো এখানে এই কেপ্ট ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু এই অংশটা পাচ্ছি। তাহলে এই কেপ্ট ভার্বকে মডিফাই করছে এই ক্লজটা, কিন্তু কেপ্টকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি এখানে? কোথায়। কোথায় দিয়ে প্রশ্ন করলে একটা কিন্তু রেফারেন্স অফ প্লেস আমরা পাই, একটা জায়গার রেফারেন্স আমরা পাই। তাহলে এটা এমন একটা অ্যাডভার্ব ক্লজ যার মধ্যে একটা প্লেস রেফারেন্স আছে, একটা জায়গার নামের একটা জায়গার রেফারেন্স কিন্তু এখানে আছে। তাই এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। এবারে আমরা আসি আমাদের পরের বাক্যে। দেখো, ডু নট গো আউট, অর্থাৎ বাইরে যেও না। লেস্ট ইউ মে বি কট, পাছে তুমি ধরা পড়ে যাও। তাহলে এই যে বাইরে যেতে বারণ করা হচ্ছে, ডু নট গো আউট, এর উদ্দেশ্যটা কি? যাতে তুমি ধরা না পড়ো। লেস্ট ইউ মে বি কট, পাছে তুমি ধরা পড়ে যাও, এই আশঙ্কায় তোমাকে যেতে বারণ করা হচ্ছে। তাহলে এই যে গো আউট এই ভার্বের উদ্দেশ্যটা কি?
লেস্ট ইউ মে বি কট, যাতে পাছে তুমি ধরা পড়ে যেতে পারো, সেই জন্য যেতে বারণ করা হচ্ছে। দেখো দ্বিতীয় বাক্যটা, আই শ্যাল গিভ ইউ এ টর্চ, আমি তোমায় একটা টর্চ দেব। সো গিভটা হচ্ছে এখানে ভার্ব, কি দেব? টর্চ। উদ্দেশ্য কি, কেন দেব? যাতে তুমি অন্ধকারে চলতে পারো বা যেতে পারো। তাহলে দেখো এখানে যেমন এই যে ডু নট গো আউট, বাইরে যেতে বারণ করা হচ্ছে, উদ্দেশ্য কোনটা? লেস্ট ইউ মে বি কট। এখানে টর্চ দেওয়া হচ্ছে, উদ্দেশ্য কোনটা? যাতে তুমি অন্ধকারে চলতে পারো। তাহলে দেখো এখানে এই গো আউট এই ভার্বটাকে মডিফাই করছে এই ক্লজটা, আবার গিভ এই ভার্বটাকে মডিফাই করছে এই সো দ্যাট দিয়ে শুরু হওয়া এই ক্লজটা। কিন্তু এই দুটো ক্লজের মধ্যেই কিন্তু একটা উদ্দেশ্যের রেফারেন্স আছে, অর্থাৎ রেফারেন্স অফ পারপাস। তাই এই দুটো নিঃসন্দেহে অ্যাডভার্ব ক্লজ, এবং এটা নিশ্চিত করে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। তাহলে এই ক্লজকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। পারপাস কথাটার অর্থ হচ্ছে উদ্দেশ্য। এবারে এসো আমরা অ্যাডভার্ব ক্লজের আরেকটা ব্যবহার সম্পর্কে জেনে নিই। দেখতে পাচ্ছ এখানে দুটো বাক্য লেখা আছে, সিন্স আই অ্যাম ইল, যেহেতু, সিন্স মানে এখানে যেহেতু, যেহেতু আমি অসুস্থ, মাই ফ্রেন্ডস কেম টু সি মি, আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল। এখন এসেছিল এটা হচ্ছে মেন ক্লজের মেন ভার্ব, এসেছিল। কেন এসেছিল? আসার কারণটা কি না, যেহেতু আমি অসুস্থ। তাহলে এখানে দেখো এই যে আন্ডারলাইন করা অংশটা সিন্স আই অ্যাম ইল, এটা নিঃসন্দেহে এই কাম ভার্বের পাস্ট ফর্মটাকে মডিফাই করছে। এখন কিভাবে মডিফাই করছে দেখো, আমরা যদি হোয়াই দিয়ে প্রশ্ন করি, এসেছিল, কেন এসেছিল? যেহেতু আমি অসুস্থ। তাহলে একটা কারণের রেফারেন্স কিন্তু এখানে আছে, কারণ ইংরেজি হচ্ছে কজ বা রিজন। দেখো পরের বাক্যটা খেয়াল করো, আই অ্যাম গ্ল্যাড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, আই অ্যাম গ্ল্যাড। দেখো এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে গ্ল্যাড, আমি খুশি, এটা অ্যাডজেক্টিভ। এখন যদি আমি এই খুশিটাকে প্রশ্ন করি, কেন খুশি? যে দ্যাট ইউ হ্যাভ সেভড মাই লাইফ, যে তুমি আমার জীবন বাঁচিয়েছ। তাহলে দেখো আমি আগেই বলেছি যে অ্যাডভার্ব শুধুমাত্র যে ভার্বকে মডিফাই করে তাই নয়, কোনো কোনো বাক্যে অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ঠিক যেমন এখানে গ্ল্যাডকে মডিফাই করছে। গ্ল্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন খুশি? যে তুমি আমার জীবন বাঁচিয়েছ। তাহলে দেখো এই যে দ্যাট ইউ হ্যাভ সেভড মাই লাইফ, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ, কিন্তু এর মধ্যে একটা হোয়াই অর্থাৎ রিজনের কিন্তু রেফারেন্স আছে, খুশি হওয়ার কারণটা লুকিয়ে আছে এই অংশটার মধ্যে। তাহলে দেখো এখানে দ্যাট দিয়ে শুরু হওয়া ক্লজটা বা সিন্স দিয়ে শুরু হওয়া ক্লজটা আসলে অ্যাডভার্ব ক্লজ, এবং যেহেতু এই দুটো ক্লজের মধ্যেই একটা কজ বা রিজন বা কারণের রেফারেন্স আছে, তাই এই অ্যাডভার্ব ক্লজগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কজ, কজ অথবা রিজন। বোঝা গেছে? এখানে একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করি, দেখো এখানে কিন্তু অ্যাডভার্ব ক্লজটা শুরু হয়েছে দ্যাট দিয়ে। অনেকেরই একটা ধারণা থাকে যে দ্যাট দিয়ে বোধহয় শুধুমাত্র নাউন ক্লজ হয় বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, কিন্তু তা নয়, দ্যাট দিয়ে অ্যাডভার্ব ক্লজও হয়। এটা ডিপেন্ড করে ওই পার্টিকুলার ক্লজটার ওই পার্টিকুলার বাক্যে ব্যবহারের উপর। এবারে এসো আমরা অ্যাডভার্ব ক্লজের আর একটা ব্যবহারের দিকে যাই। দেখো এখানে একটা বাক্য আছে, দ্য ফিল্ম ইজ সো গুড, অর্থাৎ সিনেমাটা এত ভালো, দ্যাট এভরি ওয়ান এনজয়েড ইট, যে প্রত্যেকে এটা উপভোগ করলো। তাহলে সিনেমাটি ভালো, কিন্তু এই ভালোটা কেমন ভালো? এত ভালো, সো গুড, যে এর ফলে এর ফলস্বরূপ কী হলো? দ্যাট এভরি ওয়ান এনজয়েড ইট। দেখো আবার দ্যাট দিয়ে শুরু হয়েছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এই ক্লজটার বিশেষত্ব কি? দেখো এই যে ফিল্মটা হচ্ছে ভালো, গুড, কিন্তু এই ভালোত্বটা এতটাই ভালো যে এই এতটা ভালো হওয়ার জন্য কি হচ্ছে না, প্রত্যেকে এটা এনজয় করলো। দেখো গুড আরও একবার কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এটা শুধু ভালো নয়, এত ভালো, অর্থাৎ ভালোর পরিমাণটা বেশি, যার ফলে এভরিওয়ান এনজয়েড ইট। তাহলে দেখো এটা আসলে এই বেশি ভালো হওয়ার একটা রেজাল্ট বা ফল। তাহলে এই যে ক্লজটা এটা কাকে মডিফাই করছে? এই গুড এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। তাহলে এটা একটা অ্যাডভার্ব, কিন্তু এমন একটা অ্যাডভার্ব যার মধ্যে
একটা রেজাল্ট বা ফলের রেফারেন্স আছে, তাই এই অ্যাডভার্ব ক্লজটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। কিন্তু এর ব্যবহারটা একটু খেয়াল করো, এখানে মূল অ্যাডভার্ব ক্লজটা কিন্তু দ্যাট এভরিওয়ান এনজয়েড ইট, কিন্তু এর আগে একটা সো শব্দ থাকে, কখনো কখনো সাচও থাকে, সেটা আমরা যখন প্র্যাকটিস সেশনে আসবো তখন আমি দেখাবো। সো তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে ক্লজটা বসবে না, মাঝে শব্দ বসবে, সেটা একটা শব্দও হতে পারে, একাধিক শব্দও হতে পারে। এখানে যেমন একটা শব্দ বসেছে, সো গুড, এত ভালো যে প্রত্যেকে এটা এনজয় করলো। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। এবারে এসো আমরা অ্যাডভার্ব ক্লজের আর একটা ব্যবহার সম্পর্কে একটু জানি। দেখো বাক্যটা এখানে আছে আনলেস ইউ স্টাডি। এখন তোমরা জানো আনলেস মানে হচ্ছে ইফ নট, আনলেস শব্দটার মানে হচ্ছে ইফ নট, যদি না। তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো। তাহলে দেখো ইউ মে ফেল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই যে তুমি ব্যর্থ হতে পারো, মে, এর একটা কন্ডিশন আছে। কোন কন্ডিশন? যদি তুমি কঠোর পরিশ্রম না করো। তাহলে এই মে এই ভার্বটাকে মডিফাই করছে নিঃসন্দেহে এই সাবঅর্ডিনেট ক্লজটা, অর্থাৎ আনলেস ইউ স্টাডি হার্ড। এখানে ইউ মে ফেলটা মেন ক্লজ, সরি, ইউ মে ফেলটা কিন্তু এখানে মেন ক্লজ। তার যে ভার্ব মে, এই মে ভার্বটাকে মডিফাই করছে কোন অংশটা? আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে দেখো এখানে মে ভার্বটা ইজ মডিফাইড বাই দিস সাবঅর্ডিনেট ক্লজ আনলেস ইউ স্টাডি হার্ড। কিন্তু মডিফাইটা করছে কিভাবে? একটা কন্ডিশনের রেফারেন্স নিয়ে, অর্থাৎ তুমি ফেল করতে পারো এই কন্ডিশনে, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে এই অ্যাডভার্ব ক্লজের মধ্যে আমরা কিন্তু একটা কন্ডিশনের রেফারেন্স পাচ্ছি। সো দেয়ার ইজ এ কন্ডিশনাল রেফারেন্স, সেই জন্য এই অ্যাডভার্ব ক্লজকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। বোঝা গেছে? এবং এই অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন কিন্তু যেমন আনলেস দিয়ে শুরু হয়, সেরকম আনলেস মানে যেহেতু ইফ নট, তাহলে ইফ দিয়েও শুরু হবে। এটা আইদার আনলেস দিয়ে শুরু হতে পারে অথবা ইফ দিয়েও শুরু হতে পারে। এবার এসো আমরা অ্যাডভার্ব ক্লজের আর একটা ব্যবহারের দিকে যাই। তোমরা সবাই দেখো এই বাক্যটা, দো দ্য ম্যান ওয়াজ টায়ার্ড। দো মানে যদিও, তাহলে যদিও লোকটা ছিল ক্লান্ত, হি পুট অল হিজ এফোর্ট, সে তার সমস্ত চেষ্টা প্রয়োগ করলো। এফোর্ট মানে চেষ্টা। তাহলে দেখো এখানে মেন ক্লজের ভার্ব কোনটা? পুট। এফোর্টটা পুট করলো, অর্থাৎ চেষ্টা প্রয়োগ করলো। কিন্তু তার কি চেষ্টা প্রয়োগ করার মতন অবস্থা ছিল? তার কিন্তু অবস্থা ছিল না, বিকজ হি ওয়াজ টায়ার্ড। কিন্তু তা সত্ত্বেও সে প্রয়োগ করলো। তাহলে সে কিন্তু তার যে টায়ার্ডনেস বা ক্লান্তি থাকা সত্ত্বেও সে কাজ করলো, তার মানে সে স্বার্থ ত্যাগ করলো। আর এই ত্যাগ করা বা এই ইংরেজিটা বা ইংরেজিটা হচ্ছে কনসেশন। সে স্বার্থ ত্যাগ করলো। তাহলে উপযুক্ত পরিস্থিতি না হওয়া সত্ত্বেও সে কিন্তু তার এফোর্টটা প্রয়োগ করলো। তাহলে বুঝতে পারছো এখানে এই পুট এই ভার্বটাকে মডিফাই করছে এই পুরো অংশটা, দো দ্য ম্যান ওয়াজ টায়ার্ড। কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা কিন্তু এ রেফারেন্স অফ কনসেশন, অর্থাৎ স্বার্থ ত্যাগের একটা কিন্তু রেফারেন্স রয়েছে, যে সে ক্লান্ত, কিন্তু ক্লান্তিকে সে জয় করে সে তার সমস্ত চেষ্টাকে প্রয়োগ করলো। তাই এই অ্যাডভার্ব ক্লজটার মধ্যে যেহেতু এ রেফারেন্স অফ কনসেশন রয়েছে, সেই জন্য এই অ্যাডভার্ব ক্লজকে আমরা বলি অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন। এটাকে আমরা বলি অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন, CONCESSION। বোঝা গেছে? এখন এই অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন যেমন দো মানে যদিও দিয়ে শুরু হয়, সেরকম অলদো দিয়েও শুরু হয়। আমি ভিডিওর শেষে এই শব্দগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো এবারে আমরা চলে আসি আমাদের লাস্ট একটা ব্যবহার এবং অত্যন্ত ব্যতিক্রমী এবং খুব রেয়ার একটা ব্যবহার অফ অ্যাডভার্ব ক্লজ, সেই দিকে আমরা চলে আসি। দেখো দুটো বাক্য তোমরা লক্ষ্য করছো, নো ওয়ান ক্যান রান ফাস্টার দ্যান রিতা ডাজ, অর্থাৎ কেউই রিতার মতন জোরে দৌড়াতে পারে না, রিতার থেকে জোরে দৌড়াতে পারে না। তাহলে দেখো এখানে
বেসিক্যালি এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, আমি ডিগ্রি নিয়ে পরে বিস্তারিত ভিডিওতে যাব। নো ওয়ান ক্যান রান ফাস্টার দ্যান রিতা ডাজ। এখন এই ডাজটা না দিলেও হয়, অনেকে ডাজটা দেয়, অনেকে ডাজটা দেয় না, কিন্তু আমি দিয়েছি কেন, এটা বোঝানোর জন্য যে এখানে এই আন্ডারলাইন করা অংশটা কিন্তু আসলে ক্লজ, আর ক্লজে যেহেতু ভার্ব থাকে তাই দেন রিতা ডাজ, অর্থাৎ নো ওয়ান ক্যান রান ফাস্টার, কেউই রিতার থেকে বেশি জোরে দৌড়াতে পারে না। তাহলে দেখো এখানে রিতার দৌড়ানো আর অন্যদের দৌড়ানোর মধ্যে একটা কম্প্যারিজন করা হচ্ছে। এই যে রান, এই যে ভার্বটা, কেমন দৌড়ানো, ফাস্টার, দেখতে পাচ্ছ ফাস্টার কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। এখন এই ফাস্টারটা কার থেকে ফাস্টার, রিতার থেকে ফাস্টার। দেখতে পাচ্ছ যে এখানে ফাস্টার এই অ্যাডজেক্টিভটা মডিফাইড হচ্ছে দ্যান রিতা এই অংশটার দ্বারা, দ্যান রিতা ডাজ এই অংশটার দ্বারা, তাহলে এটা অ্যাডভার্ব। এবং যেহেতু দ্যান এই শব্দটার দ্বারা আমরা কম্প্যারিজন করছি, তাহলে পরে আমরা বুঝতে পারছি যে এই এই অ্যাডভার্ব ক্লজের মধ্যে আসলে একটা রেফারেন্স অফ কম্প্যারিজন রয়েছে। দেখো পরের বাক্যটা খেয়াল করো, হি ইজ অ্যাজ স্টুপিড অ্যাজ হি ইজ লেজি, অর্থাৎ সে ততটাই বোকা যতটা সে কুড়ে। তাহলে তার লেজিনেসের সাথে তার যে স্টুপিডিটি তার একটা কম্প্যারিজন করা হচ্ছে, এবং সেটা আমরা প্রকাশ করছি অ্যাজ এর দ্বারা। তাহলে দেখো সে স্টুপিড অ্যাডজেক্টিভ, লেজি অ্যাডজেক্টিভ, এই স্টুপিড এই অ্যাডজেক্টিভটা মডিফাইড হচ্ছে অ্যাজ হি ইজ লেজি এই অংশটার দ্বারা, তাহলে এটা একটা অ্যাডভার্ব। কিন্তু এখানেও দেখো এই অ্যাজের সাহায্যে কিন্তু আমরা কম্প্যারিজনটাকে রেফার করছি। তাহলে এই দ্যান রিতা ডাজ বা অ্যাজ হি ইজ লেজি এটা আসলে কিন্তু অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। বোঝা গেছে? তোমরা বুঝতে পারছো যে একটা অ্যাডভার্ব ক্লজ কত রকমভাবে, কত রকম নামে বাক্যে ব্যবহৃত হয়। অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বা বিদ্যালয় স্তরের পরীক্ষাতেও অ্যাডভার্ব ক্লজ চিহ্নিত করতে বলে। হয়তো একটা বাক্য কমপ্লেক্স সেন্টেন্স দিল, দিয়ে বলল আইডেন্টিফাই দ্য ক্লজ, তোমরা বললে অ্যাডভার্ব ক্লজ, তখন কিন্তু আমরা ফুল মার্কস পাই না। সেখানে উল্লেখ করতে হবে এটা কীরকম ধরনের অ্যাডভার্ব ক্লজ, এটাও কিন্তু পরীক্ষার পারফর্ম করার জন্য এই কনসেপশনটা ক্লিয়ার থাকাটা অত্যন্ত জরুরি। তাহলে দেখো এই যে এতগুলো ব্যবহার সম্পর্কে আমরা জানলাম, আমরা এই ব্যবহারগুলো এবার একটা ফ্রেমে বন্দি করার চেষ্টা করি। খুব মন দিয়ে দেখো এই চার্টটা। দেখো অ্যাডভার্ব ক্লজ, আমরা প্রথমেই দেখো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। দেখো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম কোন কোন শব্দ দিয়ে হয়। দেখো হোয়েন এভার মানে যখনই, হোয়েন মানে যখন, হোয়াইল মানে যখন, আফটার মানে পরে, বিফোর মানে আগে, সিন্স মানে কোনো পার্টিকুলার সময় থেকে, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র। তাহলে এই শব্দগুলো দিয়ে কিন্তু অ্যাডভার্ব ক্লজ অফ টাইম আমরা শুরু করি। এবারে দেখো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। দেখো হোয়ার অ্যাজ, হোয়ার এই শব্দগুলো বা হোয়ার এভারও অনেক সময় ব্যবহৃত হয়, যে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস কিন্তু এই শব্দগুলো হোয়ার অ্যাজ বা হোয়ার এই শব্দগুলো দিয়ে শুরু হয়। এবারে দেখো অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস মানে উদ্দেশ্য। কী কী দিয়ে শুরু হচ্ছে দেখো, সো দ্যাট মানে যাতে করে, যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম যে তোমাকে আমি একটা টর্চ দেব যাতে করে তুমি অন্ধকারে যেতে পারো, এই একই মানে কিন্তু ইন অর্ডার দ্যাট। আবার লেস্ট মানে পাছে, যে এক্সাম্পলটা আমরা উদাহরণে দিলাম যে তুমি বাইরে বেরিও না পাছে তুমি ধরা পড়তে পারো, সেই ইংরেজি হচ্ছে লেস্ট। তাহলে এই সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা লেস্ট এই শব্দগুলো দিয়ে কিন্তু অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস ব্যবহৃত হয়। এবারে দেখো অ্যাডভার্ব ক্লজ অফ কজ বা রিজন, যেটা আমরা বললাম কোন কোন শব্দ দিয়ে হয়। অ্যাজ মানে যেহেতু, আমাদের খুব পরিচিত শব্দ বিকজ দিয়ে হয়, সিন্স মানে এখানে যেহেতু, আর দ্যাট দিয়ে হয়, যেটা বললাম দ্যাটের ব্যবহার অনেক সময় কারণ অর্থও কিন্তু বোঝানো হয় অ্যাডভার্ব ক্লজে। এবারে চলে আসো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, যেটা ইফ দিয়ে হয় বা আনলেস দিয়ে হয়। তারপরে দেখো অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট মানে ফল, এটা কি হয়, সো দেখো তারপরে 3টে ডট দেওয়া আছে, তার মানে সো এর পরেই কিন্তু দ্যাট দিয়ে ক্লজটা শুরু হবে না, তার মাঝে কিছু শব্দ বসবে, সেই জন্য এই ডটগুলো দেওয়া হয়। তাহলে সো দ্যাট অর্থাৎ এত যে এই অর্থে, বা সাচ দ্যাট এরকম শব্দ দিয়ে আমরা অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট বাক্যে প্রয়োগ করি। এবারে আসো অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন। এই প্রসঙ্গে বলি এই অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন যেটা,
তারই একটা নাম হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন। তোমরা এটাকে কনসেশনাল বলতে পারো। দেখো যেটা আমি বললাম, দো দিয়ে বা অলদো দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন বা সাপোজিশন আমরা শুরু করি দো বা অলদো দিয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন, অর্থাৎ তুলনার রেফারেন্স যেখানে থাকে, দেখো সেটা শুরু হয় কি দিয়ে? দ্যান দিয়ে বা অ্যাজ দিয়ে। তাহলে তোমরা এই যে চার্টটা, এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে, তাহলে আশা করি তোমাদের অ্যাডভার্ব ক্লজের বিভিন্ন ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা মনে থাকবে। এবং এই শুধু এটা বুঝলে হবে না, এবার বিভিন্ন বাক্যে প্রয়োগ শিখতে হবে। আমি চেষ্টা করব আমাদের প্র্যাকটিস সেশনে এই প্রয়োগের ব্যাপারে আরও বিস্তারিত অভ্যাস করানোর দিকে মনোনিবেশ করার। আশা করি আজকে অ্যাডভার্ব ক্লজের বিভিন্ন ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের পরের লার্নিং ভিডিওতে। তোমরা যারা এই ভিডিওগুলো ফলো করছো, তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের গ্রামারের কোন বিষয়ের উপর ভিডিও দিলে তোমাদের আরও উপকার হবে। দেখা হবে পরের লার্নিং ভিডিওতে। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।